বাংলাদেশের রাজনীতিতে এক ভয়াবহ ঝড়ের পূর্বাভাস যেন প্রকৃতির ইঙ্গিত। একদিকে মেঘের গর্জন, অন্যদিকে বিদ্যুৎ চমক। সেই ঝড়ের নাম জুলাই সনদ বাস্তবায়ন, যা আসলে শুধু একটি কাগজের চুক্তি নয়, বরং দেশটির ভবিষ্যতের রাজনৈতিক দিগন্তকে পুনর্গঠনের এক মহাকাব্যিক প্রচেষ্টা। কিন্তু এই কাব্যের কেন্দ্রে যা গড়তে চেয়েছিল এক অভূতপূর্ব ঐক্যের ভিত্তি, ঠিক সেখানে আজ গভীর অন্ধকার ফাটল দেখা দিয়েছে। জাতীয় ঐকমত্য কমিশনের সুপারিশ মালাকে ঘিরে দেশটির দুই শিবির, জামাত ইসলামী বাংলাদেশ এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, সম্পূর্ণ বিপরীতমুখী সৈন্যদল গড়ে উঠেছে। এই বিভাজন যেন বর্তমান রাজনৈতিক নাটকের মূল সুরে বেঁধে দিয়েছে এক বিষণ্ণ তান। ইত্তেফাক পত্রিকার মতো প্রভাবশালী গণমাধ্যম এই মেরুকরণের অত্যন্ত চমৎকারভাবে ফুটিয়ে তুলেছে। শিরোনামে স্পষ্ট করে দিয়েছে, জুলাই সনদ বাস্তবায়নে সুপারিশ অসঙ্গতি দেখছে বিএনপি, ইতিবাচক বলছে জামায়াত। এই শিরোনাম যেন বর্তমান বাংলাদেশের রাজনীতির মর্মস্পর্শী প্রতিচ্ছবি। ঘটনার কেন্দ্রে অবশ্যই নিহিত আছে জাতীয় ঐকমত্য কমিশনের সেই বিতর্কিত সুপারিশমালা, যা আসলে তৈরি হয়েছিল শুধু জুলাই সনদ বাস্তবায়নের জন্যই, যেন অন্তর্বর্তী সরকারের হাতকে আইনি ভিত্তি দেওয়া হয়। কিন্তু এই সুপারিশপত্র যেন এক বিষাক্ত ফল হয়ে উকি দিয়েছে দুই শত্রুপক্ষের মধ্যে। জামাত ইসলামী ও তার সহযোগী দলগুলোর শিবিরে এখন বইছে এক আনন্দের বন্যা। তাদের দৃষ্টিকোণ এই সুপারিশগুলোর শুধু একটি পদক্ষেপ নয়, বরং এটি সত্যিকারের যুগান্তকারী সিদ্ধান্ত। এটি সেই পথ যা বাংলাদেশকে একটি নতুন রাজনৈতিক বাস্তবতার দিকে নিয়ে যাবে, যেখানে গণতন্ত্রের স্বরূপ ফুটে উঠেছে নতুন রূপে। এই আশার আলোয় তারা রাজপথে নেমেছে, তেজে নির্বাচন কমিশনের স্বাক্ষরপত্র জমা দিচ্ছে এবং অবিলম্বে সুপারিশ বাস্তবায়নের জন্য চাপ সৃষ্টি করছে। তাদের চোখে মুখে এমন জয়ের ঝিলিক দীর্ঘদিন সংগ্রামের ফল অবশেষে পেতে চলেছে বলে মনে হচ্ছে। কিন্তু এই আনন্দের মুদ্রার ঠিক বিপরীত পিঠে বিএনপির শিবিরে বিরাজ করছে ঘোরতর হতাশা আর শঙ্কার মেঘ। যে দলটি শুধু সরকার বিরোধী আন্দোলনে নয়, বরং বাংলাদেশের রাজনীতির কেন্দ্রে এক যুগান্তকারী ভূমিকা পালন করার দায়িত্ব নিয়ে আসছিল, তারা আজ এই সংস্কারের প্রক্রিয়ায় নিজেদের এক বিচ্ছিন্ন দ্বীপে আটকে গেছেন। বিএনপির নেতা এই সুপারিশমালার ভিতরে অসংখ্য অসঙ্গতি খুঁজে পাচ্ছেন। তাদের অভিযোগ, কমিশনের গঠনে যেসব বিষয়ে কোনো ঐকমত হয়নি, এমনকি কোনো আলোচনা পর্যন্ত হয়নি, সেগুলোই চূড়ান্ত সুপারিশে অন্তর্ভুক্ত করা হচ্ছে। আরও গুরুতর অভিযোগ, সুপারিশমালার সঙ্গে যে অসঙ্গতি দেওয়া হচ্ছিল, সেখানে তাদের ভিন্ন মত বা নোট অফ ডিসেন্ট কোনো উল্লেখই রাখা হয়নি। বিএনপির শিবিরে এখন গুঞ্জন উঠেছে যে তাদের এই ভিন্ন মতকে জয় বাংলা নামে গোপন করে ফেলা হচ্ছে, অর্থাৎ ক্ষমতাসীন মহল কর্তৃক তা অগ্রাহ্য বা বাতিল করা হয়েছে। এই ঘটনাকে তারা নিজেদের রাজনৈতিক কোণঠাসা হওয়ার সবচেয়ে বড় প্রমাণ হিসেবে দেখছেন। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন। অনেকের মতে এটি আসলে চিরায়ত বিজয় বনাম পরাজিত মানসিকতার দ্বন্দ্বেরই বহিঃপ্রকাশ। যখন কোনো দল ক্ষমতার সমীকরণে সুবিধাজনক অবস্থানে থাকে, তখন সবকিছুই তার কাছে মসৃণ ও সঠিক মনে হয়। অন্যদিকে যে দলটি পিছিয়ে পড়ে বা পরাজিতের ভয় পোষণ করে, সে প্রতিটি পদক্ষেপের মধ্যে ষড়যন্ত্রের ছায়া দেখতে পায়। নাচতে না জানলে উঠোন বাঁকা, এই প্রবাদটি যেন বিএনপির বর্তমান মানসিকতার সঠিক বর্ণনা দিচ্ছে। ক্ষমতার দৌড়ে পিছিয়ে পড়ার শঙ্কায় কি, নাকি তাদের প্রতিটি সংস্কার প্রস্তাবে অসঙ্গতি দেখতে বাধ্য হচ্ছে? পর্যবেক্ষকদের মতে বিএনপি হয়তো ধীরে ধীরে উপলব্ধি করতে শুরু করেছে যে নতুন এই রাজনৈতিক বিন্যাসে তাদের একচ্ছত্র আধিপত্যের স্বপ্ন দূষিত হয়ে আসছে, আর এটাই তাদের হতাশার মূল কারণ। রাজনৈতিক বিশ্লেষকরা এই পরিস্থিতিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছেন। এটি সহজ ব্যাখ্যা হলো, এটি বিজয় এবং পরাজিত মানসিকতার চিরায়ত দ্বন্দ্ব। যখন একটি দল ক্ষমতার সমীকরণে সুবিধাজনক অবস্থানে থাকে, তখন সবকিছুই তার কাছে মসৃণ এবং সঠিক মনে হয়। অন্যদিকে পরাজিত বা পিছিয়ে পড়া দল প্রতিটি পদক্ষেপের মধ্যেই ষড়যন্ত্র ও অসঙ্গতির ছায়া দেখতে পায়। এই প্রেক্ষাপটে ব্যারিস্টার শিশির মনিরের ফেসবুকে একটি পোস্টে আগুনে ঘি ঢেলেছে। তিনি বিএনপির এই সংস্কার বিরোধীর পেছনে যৌক্তিক কারণ চেয়ে ইগো বা অহংবোধই বড় করে দেখেছেন। তার বিশ্লেষণে বিএনপি নিজেদেরকে দেশের সর্ববৃহৎ দল হিসেবে কল্পনা করে এবং তা মেনে নিতে পারছে না যে তাদের কথা বা পরিকল্পনা ছাড়া
ছাড়াই এত বড় একটি সংস্কার প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে। আমরা বড় দল, আমাদের কথা মতোই সব হবে, এই মানসিকতা বিএনপির প্রধান অন্তরায় হয়ে দাঁড়িয়েছেন। শিশির মনির প্রশ্ন তুলছেন, এই অহংকার কোথা থেকে আসে? তিনি বিএনপির একজন নেতার পুরো উক্তি স্মরণ করিয়ে দিয়ে বলছেন, যিনি বলেছিলেন কিসের বিচার, বিচার করবে বিএনপি। এই ধরনের মন্তব্যই প্রমাণ করে যে দলটি নিজেদের ভাগ্য বিধাতা বা বর্ষণ মনে করে, যেখানে অন্য কোনো রাজনৈতিক শক্তির অস্তিত্বকে তারা স্বীকার করতে নারাজ। বাস্তবতা হলো মাঠের রাজনীতিতে বিএনপির সেই অপ্রতিদ্বন্দ্বী অবস্থান আর নেই। উদাহরণস্বরূপ রাজশাহীর মতো জায়গা থেকে ছাত্র শিবির 12,000 ভোট পায়, যেখানে বিএনপির প্রার্থী মাত্র 2,500 ভোটে সীমাবদ্ধ থাকে। এই পরিসংখ্যানে প্রমাণ করছে যে সাংগঠনিক শক্তির বিচারে বিএনপি তাদের ধারণার চেয়েও 3 গুণ ছোট হয়ে গেছে। কিন্তু এই কঠোর সত্যকে তারা স্বীকার করছে না, তাদের ইগো বা গর্বকে আঁকড়ে ধরার প্রবণতায় তাদের মাটির সাথে মিশিয়ে দিচ্ছে বলে মনে করছেন সমালোচকরা। অহংকার পতনের মূল কারণ এই চিরন্তন সত্যটি যেন বিএনপির ক্ষেত্রে বাস্তবে পরিণত হতে চলছে। জামাত এই পরিস্থিতি থেকে শিক্ষা নিচ্ছে। জামাতের নেতারা বলছেন, তারা যদি কখনো ক্ষমতায় যান, তারা তাদের গঠনমূলক সমালোচনার প্রয়োজন হবে, যাতে তারা অহংকারী না হয়ে ওঠে এবং নিজেদের আনচ্যালেঞ্জড বা অপ্রতিদ্বন্দ্বী মনে করবেন না। একটি সুস্থ রাজনৈতিক ব্যবস্থার জন্য সব সময় একটি শক্তিশালী সমালোচক গোষ্ঠীর প্রয়োজন। বিএনপির এই ইগোর রাজনীতি, তাদের সঙ্গে অতীত কর্মকাণ্ডের একটি বিস্ময়কর মিল খুঁজে পাওয়া যায়। 90-এর দশকে যে বিএনপি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার তীব্র বিরোধিতা করেছিল, সেই দলটির নেত্রী বেগম খালেদা জিয়া জনসভায় প্রশ্ন তুলেছিলেন, তত্ত্বাবধায়ক সরকার কি খায় না মাথায় দেয়? কিন্তু সময়ের পরিক্রমায় সেই তত্ত্বাবধায়ক সরকারের জন্যই বিএনপির কান্নাকাটির ইতিহাস মানুষ ভোলেনি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতির ক্ষেত্রেও এই নাটকের পুনরাবৃত্তি হতে চলছে। আজ বিএনপি পিআর পদ্ধতির বিরোধিতা করছে, কিন্তু জামায়াতের মতো দলগুলি ভবিষ্যৎবাণী করছে একদিকে এই পিআর পদ্ধতির জন্যই বিএনপিকে রাজপথে নামতে হবে, কারণ রাজনৈতিক সমীকরণ বদলালে এবং বিএনপি যখন উপলব্ধি করবে যে তারা এখন একক বৃহত্তর দল নয়, তখন আনুপাতিক হারে সংসদের প্রতিনিধিত্ব পাওয়াই তাদের জন্য টিকে থাকার একমাত্র উপায় হয়ে দাঁড়াবে। জামাত যেহেতু প্রথম থেকে পিআর পদ্ধতির দাবিতে আন্দোলন করছে, তাই তাদের পক্ষে আওয়ামী লীগের মতো রাতারাতি অবস্থান বদলানো বা বেআইনি করা সম্ভব হবে না বলেই দাবি করা হচ্ছে। এই পরিস্থিতিতে জামায়াত এখন বিএনপিকে এক প্রকার নসিহত করছে, ভাই মনটা বড় করুন, ইগো আর অহংকার বাদ দিয়ে সংস্কার মেনে নিন, জুলাই সনদ বাস্তবায়নের পথে আসুন, গণভোটের পথে আসুন। লাভ হবে, উল্টোপাল্টা কাজ করতে গেলে রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়বেন। বিএনপির হতাশার পারদ আরও ছড়িয়ে দিয়েছে নোট অফ ডিসেন্ট গায়েব হয়ে যাওয়ার ঘটনা। তারা বলছেন, এটি আসলে ভারতের দেওয়া অ্যাসাইনমেন্টের অংশ, পুরনো বন্দোবস্তর। যে ব্যবস্থায় বিএনপি এবং আওয়ামী লীগ পাল্টাপাল্টি ক্ষমতায় আসে, সেই ব্যবস্থা টিকিয়ে রাখতে বিএনপিকে ব্যবহার করতে হচ্ছে। কিন্তু এখন যখন তাদের সেই পরিকল্পনা ভেস্তে যাচ্ছে, নোট অফ ডিসেন্ট জনগণের কাছে পৌঁছানোর আগেই বাতিল হয়ে যাচ্ছে, তখন তারা হতাশায় তীব্রতর হচ্ছে। সমালোচকরা বলছেন, জনগণের কাছে যান, গণভোট, আপনাদের নোট অফ ডিসেন্ট সমাধান করার দাবি তুলুন, তাহলেই তো হয়। আপনাদের এই ভিন্ন মত নতুন বাংলাদেশে চলবে না। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ এবং সিনিয়র নেতা খন্দকার মোশাররফ হোসেন পৃথক পৃথক প্রক্রিয়ায় তাদের ক্ষোভ উগরে দিয়েছেন। সালাউদ্দিন আহমেদের হতাশা যেন সবচেয়ে বেশি। পর্যবেক্ষকদের মতে এর কারণ হলো জুলাই সনদকে ভুলিয়ে দেওয়া এবং সংস্কার প্রক্রিয়াকে আটকে দেওয়া। যে অ্যাসাইনমেন্ট তাকে দেওয়া হয়েছিল তা তিনি সম্পূর্ণ করতে পারছেন না। একের পর এক পরাজয়ে তিনি এতটাই বিপর্যস্ত যে এখন তিনি ঐকমত কমিশনকে জাতীয় অনৈক্য প্রতিষ্ঠার কমিশন বলে আখ্যা দিচ্ছেন। অথচ কয়েকদিন আগেও এই কমিশনের বৈঠকে তারা হাসি মুখে স্বাক্ষর করছিলেন। এখন যখন সুপারিশগুলো তাদের মন মতো হয়নি, তখনই তারা অনৈক্যের অভিযোগ তুলছেন। বিএনপির একাংশ আরও এই কমিশনকে জামায়াতের কমিশন বলেও কটাক্ষ করে আসছেন, যা তাদের চরম রাজনৈতিক দেউলিয়াতেরই পরিচায়ক। প্রিয় দর্শক, জুলাই সনদ এবং গণভোট সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।